একটা মেয়ে নীল শাড়ি, সাথে ম্যাচিং ব্লাউজ, সাথে চুড়ি ম্যাচ করে টিপও দেওয়া, গোলাপি ঠোঁট, কিছু লাগছে। হাতে একটা গোলাপ ফুল নিয়ে আমার দিকে এগিয়ে আসে। আমার সামনে আসার পর হাঁটু গেড়ে বসে পড়ল। আই লাভ ইউ। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। তখনই তাকিয়ে দেখি কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আর সবাই আমাদের ঘিরে ধরলো, আর সবাই বলতে বলল, লাগলো অ্যাকসেপ্ট না করলে আজকে মেরেই ফেলবো তোকে, তাড়াতাড়ি প্রপোজাল অ্যাকসেপ্ট কর। আমি তো ভয় আই লাভ ইউ টু বলে দিলাম, আর সবাই চলে গেল। আমি আর মেয়েটা মাঠে একাই রয়ে গেলাম। মেয়েটার মধ্যেই মাঠ ফাঁকা। মেয়েটা আমাকে জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। মেয়েটার ঠোঁট যেন আমার দিকে এগিয়ে আসে। একটা ঘরের ভিতর চলে গেলাম। মেয়েটার গোলাপি ঠোঁটটা কাঁপছে, আমার ঠোঁটটাও ওর ঠোঁটের দিকে এগোতে লাগলো। কাছাকাছি চলে আসলাম, কিন্তু কিন্তু আমাদের দুজনের মাঝে কে যেন পানি ঢেলে দিল। ব্যাস, মেয়েটা হারিয়ে গেল। আমি তাকে দেখি ভাবি আর ভাইয়া মিটমিট করে হাসে। যা স্বপ্ন ছিল, কি রোমান্টিক সিন ছিল রে ভাই। আরে ভাবি, এইটা কি করলা? জানো, স্বপ্নে তোমাদের ছোট ভাইয়ের বউ এসেছিল, পুরাই একটা পরী। পরীটা নিশ্চয়ই সিনিয়র আপু ছিল। সিনিয়র ছিল কিনা জানি না, বাট অনেক সুন্দরী ছিল। হয়েছে হয়েছে ভাই আমার, তোমার না আজ কলেজে প্রথম দিন। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হও। আমার তো মনে ছিল না। ভাবি, কয়টা বাজে? 8:30 বাজে, ওঠো তাড়াতাড়ি। আরে ভাবি, আর একটু আগে ডেকে দিবে না? বলেই ওয়াশরুমে তোর ফ্রেশ হতে হতে পরিচয় দিয়ে দেই। আমি নিলয়, সবাই আদর করে নীল ডাকে। আজকে কলেজের প্রথম দিন। বাবা শহরের নামকরা বিজনেসম্যান, মা গৃহিণী। আমরা দুই ভাই, বোন নাই। ভাইয়া বিয়ে করেছে, আর ভাবি মানে আমার কলিজা পুরো মায়ের মতো ভালোবাসে। আর ভাবি যে বলল সিনিয়র আপুর স্বপ্নে এসেছিল কিনা, আসলে আমার শখ হচ্ছে সিনিয়র আপুর সাথে প্রেম করা। যাক, আমার পরিচয় তো দিয়ে দিলাম, আর ফ্রেশ হয়ে গেলাম। নাস্তা করে বাইক নিয়ে কলেজে গেলাম। বাহ, কি সুন্দর, কোনো র্যাগিংয়ের চিহ্নও দেখা যাচ্ছে না। পরে ক্লাস শেষ করে বাসা যাওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু মাঠে নামার পর কে যেন ডাক দিল। এই যে কিউট বয়, এদিকে আসো তো, তোমার চাঁদ মুখখানা একটু দেখি। তাকে দেখি কয়েকটা মেয়ে, হয়তো আমার 2 বছরের সিনিয়র হবে। এপাশ ওপাশ তাকিয়ে আবার হাঁটা দিলাম। আরে আরে, কই যাও? এদিকে আসতে বলছি না? আমাকে বলছেন আপু? হ্যাঁ শোনা, তোমাকেই বলছি, আসো আসো। ভদ্র ছেলেদের মতো দাঁড়িয়ে পড়লাম। জি আপু, কি বলবেন? মেয়েটি আমার দিকে তাকিয়ে হা হয়ে তাকিয়ে আছে। ওর একটা বান্ধবী ওকে খোঁচা দিয়ে বলল, আরে এভাবে হ্যাবলার মতো দাঁড়িয়ে রইলি কেন? মেয়েটা তখনই নড়ে চড়ে আমাকে বলল, আচ্ছা, তোর নাম কি? যে আপু, আমার নাম নিলয়, সবাই নীল বলে ডাকে, আপনিও ডাকতে পারেন। ডাকবো, তাই ডাকবো। তার আগে তুই আমাকে আপু বলা ডাকা বাদ দে, নাম ধরে রাখবি কেমন? কেন নাম ধরে ডাকবো কেন? আপনি আমার বড়, আমি আপু বলেই ডাকবো। এই চুপ, আমি যা বলছি তাই করবি, ঠিক আছে? তারপর কয়েকটা মেয়ে একটা ছেলেকে আমাদের সামনে নিয়ে আসলো। পরে আপুটা ছেলেটাকে কান ধরে উঠবস করতে বলল। ছেলেটা বলল, আপু এবারের মতো মাফ করে দিন, আমি আর কোনো দিন তানিয়াকে প্রপোজ করব না। তুই কান ধরে উঠবস করবি নাকি কেলানি দিব? তোর সাহস হয় কি করে জুনিয়র হয়ে সিনিয়রদের প্রপোজ করিস? কান ধরে উঠবস কর, না হলে লাঠি পিঠা করবো একদম। ছেলেটা ভয় পেয়ে তো কান ধরে উঠবস শুরু করে দিয়েছে। আমি তো মনে করেছিলাম র্যাগিং নেই এই কলেজে। এই কলেজে তো মেয়েরা র্যাগিং করে, আর সিনিয়রদের সাথে প্রেম অসম্ভব মনে মনে ভাবছিলাম আর কি। কি চকলেট বয়, কি ভাবছো? নাম ধরে ডাকবা নাকি ওর মতো কান ধরে উঠবস করবা? আচ্ছা আপু, নাম ধরে ডাকবো, কিন্তু আমি তো আপনার নামই জানি না। আমার নাম নীলা। দেখো কি মিল আমাদের নামে, তাই না? মেয়েটা বলল, হ্যাঁ তাই তো। আচ্ছা আপু, আমি এখন যাই। এই কথা বলাতে মনে হয় মহাভারত অশুদ্ধ করে ফেলেছি। কি, তোকে না নাম ধরে ডাকতে বললাম? সরি নীলা, সরি। আর ভুল হবে না। ভয় ভয় কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। আচ্ছা যা, আর কাল থেকে সব সময় আমার সাথে দেখা করে ক্লাস করবি, কেমন? মনে যেন থাকে। এখন সোজা বাসায় যাবি, একটুও দেরি করবি না। আচ্ছা বাবা গো, বড় বাচ্চা বেঁচে গেলাম। এখন দৌড়ে বাইকের কাছে এসে বাইক নিয়ে দিই দৌড়। কিরে নীলা, ছেলেটাকে ছেড়ে দিলি কেন? যাই হোক, ছেলেটা কিন্তু জোস দেখতে, কি কিউট। মনে হয় এখনো পুরো বাচ্চা বাচ্চা লাগে। ইস নীলা, ছেলেটাকে আমার পছন্দ হয়েছে রে। তাই তোরা নজর দিবি না, ওই চিকনা আমার। ওকে দেখে আমি ফিদা হয়ে গেছি রে। তানিয়া, ওকে আমার লাগবে বুঝলি। ওর দিকে কেউ নজর দিবি না, দুলাভাই হয় তোদের।
বাসায় এসে হাঁপাচ্ছি। আরে আমি তো বাইক নিয়ে এসেছি, তাহলে হাঁপাচ্ছি কেন? আরে আমার ভাইটা এইভাবে হাঁপাচ্ছে কেন? আর বলো না ভাবি, কলেজ থেকে বড় বাজা বেঁচে আসলাম। আরে কি কি উল্টাপাল্টা বলতেছো? ঘুরায় ফিরায় না বলে সোজা সবটা বলো তো দেখি। আরে ভাবি, আজকে কলেজে গিয়ে দেখি সব ঠিকঠাক, মানে শান্তশিষ্ট, বাট ক্লাস শেষ করে মহা বিপদে পড়ে গিয়েছিলাম। পরে সব খুলে বললাম। কি? আমার ভাইকে হুমকি দেয়? বজ্জাত মেয়ের সাহস কত! আরে ভাবি বাদ দাও তো, আমার ভীষণ ক্ষুধা লেগেছে, খেতে দাও। যাও ভাই, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। খেয়ে দিয়ে দিলাম একটা ঘুম। ঘুম থেকে উঠে দেখে বিকেল 5টা বেজে গেছে, তাই ফ্রেশ হয়ে বের হলাম একটু ঘোরাঘুরি করার জন্য। যেই না মোটা ঘুরবো তখনই কার সাথে যেন ধাক্কা খেলাম। তাকাতে দেখি নীলা আপু আমাকে চড় মারতে গিয়ে থেমে গেল। চাপ বাবা, এবারও বেঁচে গেলাম। কিরে চকলেট বয়, কই যাচ্ছিস? আরে আপু আপনি? এই তো ঘুরতে বের হলাম। কেমন আছেন? কোথায় যাচ্ছেন? সবই ঠিক ছিল, বাট আপু বলে ডাকলি কেন? তোকে না বলেছি আপু না বলে ডাকতে? মানে ভুলে গেছি, আর হবে না। তা বললে তো হবে না, এখন তোকে শাস্তি পেতে হবে। আর আপু সরি, এই কি বলে ফেললাম রে, শিট। কে? তুই আবার আপু বললি? সরিতে কাজ হবে না, এখন তো তোকে শাস্তি পেতেই হবে, কোনো কথা চলবে না। সরি নীলা, ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। তো শাস্তি হচ্ছে আমাকে কপালে একটা চুমু দিবি এখন, কেমন? আর না হলে কান ধরে উঠবস করবি 10 বার। কোনটা করবি? কর তাড়াতাড়ি। আরে নীলা, আমি তো সরি বললাম, মাফ করে দাও। না, কোনো মাফটাফ নয়, তাড়াতাড়ি কর, কোনো শাস্তি মেনে নিবি বল। আরে কপালে তো ভালোবাসার মানুষটাকেই চুমু দেওয়া ভালোবাসার পর শিখে দিতে হয় না। আমি নীলের কপালে চুমু দিতে পারবো না। 10 বার কান ধরে উঠবস, আবার এই পাবলিক প্লেসে? না না, কোনোটাই করব না। কিরে, কই হারাই গেলি? তাড়াতাড়ি কর, কি করবি? কান ধরে উঠবস করবি নাকি কপালে একটা পাপ্পি দিবি? না, আমি কোনোটাই দেব না। তুই দিবি না, তোর ঘর দেবে। বলেই ডানে মামে তাকিয়ে আমার মাথা ধরে তার কপালে আমার ঠোঁট ধরে রেখেছে, আর রাগে গলায় বলল, এবার পাপ্পি দে, নাহলে খারাপ কিছু করে ফেলবো। কোনো কিছু করতে না পেরে তার কাছে হার মেনে দিলাম একটা চুমো। আর চুমো দেওয়াতে কি খুশি না হলো, আর সাথে সাথে আমার গালে দিল একটা ড্রিম কিস। এটা কি হলো নীলা, তুমি আমায় কিস করলে কেন? কেন, তোর ভালো লাগে না? দাঁড়া, এবার ছোট একটা দিই। না না থাক, আমার অনেক ভালো লেগেছে, এখন আমি চাই। কেমন, কাল দেখা হবে কলেজে। আচ্ছা যা, বাট কোনো মেয়েদের দিকে তাকাবি না, কথাও বলবি না, বুঝলি? মনে যেন থাকে, আর যদি ভুলে যাস তাহলে শাস্তি তো আছেই। যা, এখন সন্ধ্যা হয়ে আসছে, বাসায় যা, আমিও বাসায় যাব। বলে একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেল। আর আমি ভাবির জন্য ফুচকা আর আইসক্রিম নিয়ে বাসা চলে আসলাম। আসলে ভাবি ফুচকা আর আইসক্রিম অনেক ভালোবাসে। ফুচকা আর আইসক্রিম ভাবির হাতে দিয়ে রুমে চলে আসলাম। একটু ফেসবুকে ঘোরাঘুরি করতে লাগলাম, তখনই ভাইয়া রুমে আসলো। কিরে নীল, নতুন কলেজ কেমন কাটলো? ভালো ভাইয়া। ভাইয়ের সাথে কথা বলে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে শুয়ে ভাবছি, নীলাপুর ভাব তো ভালো না, মনে হয় আমাকে পছন্দ করে। যাক, আমারও আশাটা পূরণ হবে। সিনোর আপুর সাথে প্রেম করা, এইসব উল্টাপাল্টা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আমি আমি কোথায়? এত অন্ধকার কেন? তখনই কে যেন একটা দরজা দিয়ে ভিতর ঢুকলো, কিন্তু তাকে দেখে কেমন জানি চেনা চেনা লাগছিল আমার। কাছে এসেই তার ঠোঁট আর আমার ঠোঁট মিলিয়ে দিল। বাট বাট কিন্তু পানি এলো থেকে? চোখ খুলে দেখি ভাবি মগ দিয়ে রাগি রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দেখে তো ভয় পেয়ে গেছে। আরে ভাবি, এইভাবে তাকিয়ে এসো কেন? ভয় লাগতেছে তো। তোমায় কতক্ষণ ধরে ডাকছি, ওঠো না কেন? ঘড়ির দিকে একবার তাকাও, 1 ঘন্টা ধরে ঢেকেই যাচ্ছি। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। দেখি তো আমি তোর কোনো মতে ফ্রেশ হয়ে কলেজে চলে এসেছি। ভাবি বলেছিল খেয়ে আসতে, আমি বাইরে খেয়ে নেবে বলে চলে এসেছি। এসে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। অনুমতি নিয়ে রুমে ঢুকলাম, ঢুকে ক্লাস করতে লাগলাম। এর মাঝেই নীলা এসে হাজির, দরজার সামনে দাঁড়িয়ে স্যারকে বলছে, স্যার, একটু নীলকে দরকার ছিল, যদি একটু নীলকে আসতে দিতেন। আরে নীলা মামুনি, তুমি আসতে গেলে কেন? আমি একটা ফোন করতে, আমি নীলকে পাঠিয়ে দিতাম। আরে স্যার, সমস্যা নেই, এখন নীলকে পাঠিয়ে দিন একটু। নীল যাও, নীলা তোমায় ডাকছে। আমি ভাবছি নীলার সাথে স্যার এইভাবে ঘাবড়ে গেল কেন। পরে বাইরে আসলাম, আর নীলা আমার হাত ধরে টানতে টানতে একটা ফাঁকা রুমে নিয়ে গেল। আমি তো ভয় পেয়ে গেলাম, বাট তাও বললাম, আরে আপু এইখানে নিয়ে আসলেন কেন? কি, তুই
তুই তো একটা দোষ করেই আছিস, এখন আবার আপু ডাকলি, ডাবল অপরাধ করে ফেললি না? এখন বল, কি শাস্তি দেবো তোকে? যা, মনে হয় ভুল কিছু বলে ফেললাম। সরি নীলা, কেমনে জানি মুখ ফসকে বের হয়ে গেছে, আর হবে না। দাঁড়া, তোর মুখ যেন না ফসকায় তার ব্যবস্থা করছি। বলেই আমার কাছে এগিয়ে এসে কলার ধরে দিল একটা হ্যাচকা টান। এক টানে একদম নীলাপুর গায়ের সাথে মিশে গেলাম। আপুর নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে, কেমন জানি একটা নেশায় হারিয়ে যেতে লাগলাম। কিন্তু আপু যেই কাজ করবে তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মানে আমায় কিস করে বসলো। আমার চোখ তো চানা বড় হয়ে গেল। কি হলো কিছু তো বুঝতে পারলাম না। আপু আমার 3 মিনিট পরে ছেড়ে দিল আর হাবাতে হাবাতে বলল, আর কোনোদিন মুখ ফসকালে আরো অন্য কিছু করে ফেলবো। এদিকে আমার তো কি থেকে কি হয়ে গেল কিছুই মাথায় ঢুকছে না। আমি আপুর দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে আছি। আপু এটা দেখে আবার কিস দেওয়া শুরু করলো। এমনভাবে কিস করছে যেন অমূল্য সম্পদ ফিরে পেয়েছে। আমার দম বন্ধ হয়ে আসে আর আপু ছাড়ার নামই নাই। একটু পরে ছেড়ে দিয়ে বলল, এটা আমার সাথে সকালে দেখা না করে ক্লাসে যাওয়ার শাস্তি। আচ্ছা, শাস্তি কেউ এইভাবে কিস দেয় নাকি? আপনি তো একটা লুচু মেয়ে। লুচু মেয়ে বলছে? তুই কি তাহলে? হ্যাঁ, তুই তো লুচু ছেলে। না, আমি লুচু না। তাহলে তুই আমার সাথে রেসপন্স দিলি কেন? রে এখন কি বলবো? না মানে আচ্ছা তুমি বলো, একটা মেয়ে যদি এভাবে হঠাৎই কিস দিয়ে বসে তাহলে তো সব ছেলেই কন্ট্রোল হারিয়ে ফেলবে, বুঝলা? শোনো, তুমি আর এইভাবে হঠাৎ হঠাৎ কিস করবে না। এই কি বলি? আমি কিস করবো না? তাহলে কে কিস করবে তোকে? হ্যাঁ, ভালো করে শুনে রাখ, আমি তোকে কিস করবো। না, আপনি কিস করতে পারবেন না। আপনি আমার কি হন, হ্যাঁ, যে যখন তখন কিস করে বসবেন? আপনি আর কখনো কিস করবেন না। কিস করার অধিকার আছে আমার বউয়ের, বুঝলেন? কি, তুই বিয়ে করেছিস? আরে না, বিয়ে কেন করব? আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে কিস করার অধিকার শুধু স্বামী স্ত্রীর মধ্যে হয়, কিন্তু তার বাইরে আর কারো অধিকার নেই, বুঝলেন? এখন আমায় যেতে দিন তো, বলেই হাঁটা দিলাম। ক্লাসরুমে এসে বসতে না বসতেই আমার ফ্রেন্ড বলে উঠল, কিরে নীল, নীলা আপুর সাথে কি তোর কোনো ঝামেলা হয়েছে নাকি? না, ঝামেলা হবে কেন? না মানে তোকে যেভাবে ক্লাস থেকে নিয়ে গেল, মনে তো হলো তোর আজকে শেষ দিন ছিল। জানিস নীলার ভাই এই শহরের সবচেয়ে বড় মাফিয়া, তাই কেউ নীলার দিকে তাকায় না। সবাই নীলা আপুকে অনেক ভয় পায়। শোন, তোর সাথে যদি নীলার কোনো ঝামেলা থাকে তাহলে মিটিয়ে নেয়। আরে না, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। নীলার সাথে আমার কোনো ঝামেলা হয়নি, তাই তো বলি। স্যার এত ঘাবড়ে গেলেন কেন? যাই হোক, আমি ডরাই না। আমার কি কম পাওয়ার আছে নাকি? আর নীলার ভাবসাব তো বলে দেয় আমাকে নীলা ভালোবাসে, তো আমাকে কোনোভাবেই ক্ষতি করবে না। পরে ক্লাস করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ভাবিকে খাবার দিতে বলে রুমে চলে আসলাম। ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে ভাবির সাথে গল্প করতে লাগলাম। এরই মধ্যে মা এসে হাজির। কি দুই ভাই বোনের মাঝে কি আলাপ চলছে? আমিও শুনি, বল আমায়। না তেমন কিছু না, এমনি গল্প করছি। তখনই মা বলল, যে নীল তোকেও এখন বিয়ে দিয়ে দিব, তাহলে আমার 2টা মেয়ে হয়ে যাবে, তখন অনেক ভালো হবে, তাই না বৌমা? হ্যাঁ মা, নিলয়কে বিয়ে দিয়ে দিন, তাহলে অনেক ভালো হবে। আচ্ছা বৌমা, তোমার ছোট বোনটাকে যদি বউ হিসেবে নিয়ে আসি তাহলে কেমন হয়? না মা, ওর তো এখনও পড়ালেখা অনেক বাকি আছে। ও বলছে পড়ালেখা শেষ করে তারপর বিয়ে করবে, তার আগে বিয়ে করবে না। আরে বিয়ের পরেও তো পড়তে পারবে। আচ্ছা মা, আমি বাবা মায়ের সাথে কথা বলে দেখি, তারপর আপনাকে আমি জানাবো, কি বলেন? আচ্ছা ঠিক আছে। আরে মা, আমি এখন বিয়ে টিয়ে করবো না। আগে আমার পড়ালেখা শেষ হোক, তারপর ভাবা যাবে। না, আমি যা বলছি তাই হবে। বলেই চলে গেল। আরে ভাবি, তুমি তো মাকে বোঝাতে পারতে। বাবাকে বলে দেখবো কি বলে। এখন দেখি তুমি আমায় ভালোবাসো না। আরে আমার ভাইটা দেখি রাগও করতে পারে আমার সাথে। আচ্ছা সরি ভাই, তোর বিয়ে করা লাগবে না। তোর যখন মন চায় বিয়ে করতে তখনই করিস, কেমন? আমার সামনে কান ধরে বলল, এই তো আমার কিউট ভাবি, তুমি আসলেই অনেক ভালো। গাল টেনে দিয়ে বললাম। ভাবির সাথে আরো অনেক ফাজলামি করে বাইরে বের হলাম। ওদের সহ হাঁটাহাঁটি করতে করতে একটা মাঠের সামনে খেলা দেখছি। সবাই ক্রিকেট খেলছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে যে পেছনে ফিরে হাঁটা দিব, তখনই নীলা আপু এসে হাজির। আরে নীল, কি করিস সেখানে? চল একটু ঘুরে আসি সামনে থেকে। না, আমি তোমার সাথে যাব না, এখন আমার একটা কাজ আছে। কি কাজ বল আগে, তারপরে যা। আমার গার্লফ্রেন্ডের জন্য ফুচকার আইসক্রিম চকলেট কিনতে হবে।
ভাবির কথা মজা করে বললাম আর কি। তোর গার্লফ্রেন্ড আছে? থাকলে থাক, ভুলে যা। আর কালকে ব্রেকআপ করে নিবি, বুঝলি? কেন ব্রেকআপ করবো কেন? কারণ আমি তোকে ভালোবাসি, আর তুই আমার প্রপার্টি। আর এই প্রপার্টিতে শুধু আমারই থাকতে পারবে, আর অন্য কেউ আসলে তাকে একদম জীবিত করে কবর দেবো আমি, বুঝলি? আপনি আমায় ভালোবাসেন, কিন্তু আমি তো বাসি না। মজা করে, যদিও আমিও ভালোবাসি। তোর ভালোবাসা লাগবে না, আমি ভালোবাসবো। তুই শুধু কালকে ব্রেকআপ করে নিবি, বুঝলি? না তো বুঝতেই পারছিস আমি কি করতে পারি। কান্না করে কথাগুলো বলছিল বলে একটানে কাছে টেনে নিয়ে কিস করে বসলো। আমি তো শক, কি করে এ মেয়ে লজ্জা শরমের মাথা কি ফেলেছে নাকি? শোন, যা বলছি তাই করবি। আর তোর ফোনটা দে তো। কি বললাম না, ভয়ে দিয়ে দিলাম একটু টিপি করে, তারপর দিয়ে দিল। যাক, সোজা বাসায় যাবি, এদিক ওদিক তাকাবি না। বলেই গালে একটা কিস করে চলে গেল। আমিও ভাবির জন্য ফুচকার আইসক্রিম নিয়ে বাসায় চলে আসলাম, আর ভাবিকে দিয়ে কিছু সময় দুষ্টামি করে রুমে চলে আসলাম। সকালে ভাবি ডাকে ঘুম ভাঙলো। আরও ভাবি, এত সকালে ডাকলে কেন? তোমার ভাইয়া আজ কাজের জন্য দেশের বাইরে যাবে, যাও তুমি এয়ারপোর্টে দিয়ে আসো। আচ্ছা ভাবি, আমাকে তো বললে না ভাইয়া? আমিও জানতাম না, কাল রাতে এসে বললো। আচ্ছা ভাবি, আমাকে তো ভাইয়া বললো না। ও আচ্ছা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নেমে দেখি ভাইয়া নাস্তা করছে। আমিও বসে গেলাম। ভাইয়া, কতদিন থাকতে হবে তোমাকে বাইরে? এই তো 9-10 দিন। ও আচ্ছা। নাস্তা করে ভাইয়াকে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তখনই ভাইয়া বলল, শোন নীল, তোর ভাবি তো অনেকদিন তার বাবার বাড়ি যায় না, আর আমিও সময় পাই না, তাই আজকে তোর ভাবিকে নিয়ে কলেজ শেষ করে তোরা তাদের বাড়ি যাবি, ঠিক আছে? ওকে যাব। ভাইকে নামিয়ে দিয়ে আমি ডিরেক্ট কলেজে চলে আসি। এসে দেখি তেমন কেউ আসেনি এখনো, তাই মোবাইল নিয়ে একটু ফ্রি ফায়ার খেলা শুরু করে দিলাম। কয়েক ম্যাচ খেলার পর আমার ফ্রেন্ড অর্থাৎ শুভ চলে আসলো আর বলল, কিরে নীল, কি খবর, কি করিস? গেম খেলবি? না ভাই, আমি এইসব ফালতু জিনিস খেলি না। কথা বলতে বলতে দেখি নীলাপু কলেজে ঢুকছে। আমি নীলাপুর কাছে দেখা করতে চলে আসলাম। জানিই তো, দেখা না করলে আবার অদ্ভুত একটা শাস্তি দেয়, তাই আগেই দেখা করা ভালো। হাই নীলা, কি খবর, কেমন আছো? তাহলে দেখি চকলেট বয়ের মনে আছে দেখা করার কথা? আরে কি বলো, মনে থাকবে না আবার? না হলে তো। নালে কি, বল বল। না না কিছু না। এভাবে কথা বলতে বলতে ঘন্টা পড়ে গেল। আমরা সবাই ক্লাসে চলে আসলাম। প্রথম ঘন্টা শেষ করে বাইরে বের হলাম। দেখে নীলাপু এদিকে আসছে। আমার চোখ আবার কলেজের গেটের দিকে গেল। দেখলাম একটা গাড়ি ভেতরে ঢুকছে। দেখে বুঝতে পারলাম আমাদের গাড়ি এটা। আমিও নিচে নেমে এলাম। দেখি ভাবি গাড়ি থেকে নামছে। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাবি তুমি কলেজে আসলে হঠাৎ? কি করব, মা বললো তোমাকে নিয়ে এখনই যেন আমাদের বাসায় যাই, তাই তোমাকে নিয়ে আসা। আমাকে বললেই তো হতো, আমি চলে আসতাম। না, আসলে এখান থেকেই আমরা আমাদের বাড়ি চলে যাব। আমি তোমার সব জামা কাপড় নিয়ে এসেছি, চলো তো, দেরি হয়ে যাচ্ছে। বলে হাত ধরে টেনে নিয়ে গেল গাড়ির কাছে। আমি বললাম, ভাবি আমিও তো গাড়ি নিয়ে আজকে কলেজে আসি। আচ্ছা ড্রাইভারকে বলে দেই গাড়িটা নিয়ে বাসায় যাক, আর আমরা এইটা নিয়ে চলে যাই, কেমন? আচ্ছা চলো। এখন আমি ড্রাইভারকে চাবি দিয়ে ভাবির সাথে চলে আসলাম তাদের বাসায়। ওইদিকে নীলা দেখলো আর ভাবলো হয়তো এই মেয়েটাই আমার গার্লফ্রেন্ড, মানে ভাবিকে ভুল বুঝলো আর কি। তোকে বলেছিলাম ব্রেকআপ করে নিতে, তুই করলি না। তবে আমিও আমার জিনিস আদায় করে নেব। এই নীলা এমন কোনো জিনিস নেই যে চাওয়া মাত্রই পাইনি, আর তোকেও আমি পেয়ে যাব। তোকে না পেলে আমি নিজেকে শেষ করে দেব। বলেই কাঁদতে কাঁদতে বাসায় চলে গেল। এদিকে আমি ভাবিদের বাসায় এসে রুমে বসে বসে ফ্রি ফায়ার খেলছি। এমন সময় ভাবির বোন মানে জান্নাত আমাকে যে রুম দেওয়া হয়েছে সেই রুমে আসলো আর টেবিলে হাতাহাতি করতে লাগলো। ওদের বাড়ি যা ইচ্ছে করছে করুক, আমার কি। আমি একবার জান্নাতের দিকে তাকে আবার গেম খেলায় মনোযোগ দিলাম। তখনই জান্নাত বলে উঠল, আরে আপনি তো বেশ বোরিং একটা লোক। মানে বুঝলাম না, কি বলতে চাচ্ছেন? আপনি আমাকে দেখার পরও কথা বললেন কেন? কেন আপনাকে দেখে আমার কথা বলতে হবে? কি আপনি? না মানে আপনাকে খেতে ডাকছে আপু, তাই ডাকতে আসলাম। তো এটা বললেই তো হতো, কি সব উল্টাপাল্টা বলছিলেন, বলে চলে আসলাম। কি ভাব বের করবো বলে দিলাম। হ্যাঁ ভাবি বলো, ডেকেছিলে আমায়? খেতে বসো। দেখি সবাই বসে আছে, আমিও বসে পড়লাম। খেয়ে দিয়ে আবার রুমে এসে শুয়ে পড়লাম আর নীলাপুর কথা ভাবছি। নীলাপু কি আমাকে ভালোবাসে?
এইসব আউল ফাউল ভাবতে ভাবতে গভীর ঘুমে পা বাড়লাম। ঘুম ভাঙলো কারো চুরির শব্দে। মানে জান্নাত আমার কানের কাছে তার হাত ঝাঁকিয়ে চুরি করে শব্দ করছে। আমি চোখ খুলে বললাম, কি শুরু করলেন কি আপনি? কি করেছি আমি? এই যে এত সকালে আমার আরামের ঘুমটা ভাঙালেন। জানেন আমার সিনিয়র গার্লফ্রেন্ডের সাথে কি রোমান্টিক স্বপ্ন দেখছিলাম? মানে সিনিয়র গার্লফ্রেন্ড কে? আর আপনি প্রেম করেন? আরে তেমন কিছু না। কিছু বলবেন? না, উঠুন, এখন নাস্তা করতে হবে আর আমার সাথে আমার কলেজে যেতে হবে, বুঝলেন? নাস্তা না হয় করলাম, কিন্তু আপনি কলেজে কেন যাব? না, এমনি আপনাকে একটু ঘুরিয়ে দেখাবো আমাদের কলেজটা কেমন। এবার তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে আসুন। নাস্তা না হয় করলাম, কিন্তু আপনার কলেজে কেন যাব? আপনি যান, আমি আসি। ফ্রেশ হয়ে নিচে নেমে নাস্তা করে জান্নাতের সাথে তার কলেজে আসলাম। কেমন লাগছে আমাদের কলেজ? ভালোই পরিবেশ, ভালোই লাগলো। চলেন, আজ আর ক্লাস করব না, ঘুরবো। ওকে চলেন। ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম আর ভাবিকে বললাম, ভাবি আমার এখানে ভালো লাগছে না, বাসায় যাব কবে? কেন? কালকেই তো আসলাম আর তুমি এইসব বলছো? আর কয়েকদিন থেকে তারপর না হয় যাব। ঠিক আছে, তুমি যা বলবা তাই। আমি রুমে গেলাম। ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে টাওয়ার পরেই ফোন টিপছিলাম, ঠিক তখনই জান্নাত নক না করে রুমে আসলো আর আমাকে দেখে দিল এক চিৎকার। আমি ওর সাথে সাথে চিৎকার দিলাম। পরে আমি প্যান্ট আর একটা টি শার্ট নিয়ে ওয়াশরুমে দিলাম। তোর কাপড় পরে বের হয়ে দেখি রুমটা ফাঁকা। যাক বাবা, বাঁচা গেল। নিচে গিয়ে দেখি জান্নাত টেবিলে বসে খাবার খাচ্ছে, কিন্তু আমি কি করে ওর সামনে যাব ভেবে পাচ্ছি না। তখনই ভাবি বলল, নীল, খেতে বসো। না মানে বসি। কোনো মতে খেয়ে আবার রুমে এসে গাইলে দিলাম খাটে। আর তখনই নীলাপুর কথা মাথায় আসলো। যে পাগলি মেয়ে আমায় ভালোবাসে ঠিকই, বলতে পারছে না আমিও যে পাগলিটাকে অনেক ভালোবেসে ফেলেছি। আর দেরি করা যাবে না। ও বলুক আর না বলুক, এখান থেকে গিয়েই আমার মনের কথাটা বলে দিব। কয়েকদিন বাবিদের বাসা থেকে চলে আসলাম ঠিকই, কিন্তু কলেজে যাইনি। একদিন আমি রাস্তা দিয়ে হাঁটছি, তখনই দেখি নীলাপু আসে, কিন্তু আমার দিকে একবার তাকে আবার পাশ কাটিয়ে চলে গেল। আমি বেশ অবাক হলাম। যে মানুষটা আমাকে দেখলে কত প্রশ্ন শুরু করে দিত, কিন্তু আজ আমাকে পাশ কাটিয়ে চলে গেল। কেমন যেন বুকের ভেতরটা চিনচিন করে উঠল। মনটা খারাপ করে বাসায় চলে আসলাম আর রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন ভাবিটাকে ঘুম ভাঙলো। এই যে আমার মিষ্টি ভাইটা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, কলেজে যেতে হবে তো। ভাবি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আজকে কেন যেন বাইক নিয়ে যেতে মন চাইলো না, তাই রিক্সা করে কলেজে চলে আসলাম। কিন্তু নীলাপুকে দেখতে পেলাম না, পুরো ক্যাম্পাস খুঁজেও পেলাম না, তাই মন খারাপ করে ক্লাসে চলে আসলাম। কোনো মতে ক্লাস করে বের হয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, তখন একটা কালো গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো আর কয়েকজন লোক দেখে মনে হচ্ছে বডিগার্ড হবে। আমি কিছু বলতে যাব, তখন একজন আমার নাক বরাবর একটা স্প্রে করলো আর আমার মুহূর্তে যেন ঘুম চলে আসলো। আমি আর দাঁড়াতে পারছি না, পড়ে যাচ্ছি। আর কিছু মনে নাই। চোখ খুলে দেখি আমি একটা অন্ধকার ঘরে, একটা বিছানার পাশে একটা চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছি। ঠিক তখনই দরজা খুলে গেল আর যাকে দেখলাম তাকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম। দেখলাম নীলা ভিতরে ঢুকছে আর সাথে 10 থেকে 20 জন লোকও আছে। সবাই বডিগার্ড টাইপ পোশাক পরে আছে আর নীলা প্রায় দৌড়িয়ে আমার কাছে চলে আসলো আর ওই লোকদেরকে বলল, ইডিয়েট, ওকে এভাবে বেঁধে রাখছে কে? লোকগুলোর ভিতর থেকে একজন বলে উঠল, ম্যাম আমি বেঁধেছি। নীলা তখনই লোকটাকে একটা চড় মেরে পড়ল। এই, তোকে না বলছি নীলকে এই বিছানায় শুইয়ে রাখতে? কেন বেঁধে রাখলি? হ্যাঁ, নীলের কষ্ট হচ্ছে না? সরি ম্যাম, আসলে আমি মনে করেছিলাম যদি ছেলেটার জ্ঞান ফিরে তাহলে হয়তো পালিয়ে যাবে, তাই বেঁধে রেখেছি। উফ, এত কথা বাদ দিয়ে নীলকে তাড়াতাড়ি খোল বলছি। কতটা কষ্ট পাচ্ছে? জি ম্যাম, খুলে দিচ্ছি। আমাকে বাঁধন খুলে দিয়ে লোকটা সরে গেল আর নীলা আমাকে জড়িয়ে ধরে কপালে আর গালে চুমো দিতে লাগলো আর বলতে লাগলো, এই নীল, তুমি কি বেশি কষ্ট পেয়েছো? প্লিজ জান, আমায় মাফ করে দাও। আমি তোমাকে কষ্ট দিতে চাই নাই, সত্যি বলছি। এই খাটটার উপর একটু বসো, আমি খাবার আনছি। তোমাকে তো অনেক সময় এখানে নিয়ে এসেছে, তাই না? তার মানে আপনি আমাকে কিডন্যাপ করেছেন? বাহ নীলা আপু, আপনার ভাবনা দেখে মনে হয়েছিল আপনি আমায় পছন্দ করেন, কিন্তু আমি জানি না আপনার সাথে আমার বা আমার পরিবারের কোনো শত্রুতা আছে কিনা। সো এখন কি করতে চান আপনি? আমায় মেরে ফেলবেন? মারেন, কোনো সমস্যা নাই, মারেন কিল মি। প্লিজ নীল, আমাকে তুমি ভুল বোঝো না। আসলে আমি তোমাকে সত্যি ভালোবাসি। ভালোবাসেন? তাহলে এইসব কি আমাকে
ভালোবাসেন তাহলে এইসব কি? আমাকে এখানে কেন নিয়ে আসলেন? হ্যাঁ, কে কি আপনার ভালোবাসা? ছি নীলা আপু, আমি যখন আপনি করে আর আপু বলে ডেকেছিলাম তখন নীলা আপু কেমন যেন একটা ভাব ভাব দেখে মনে হচ্ছে অনেকটা কষ্ট পাচ্ছে আর রাগও হচ্ছে। তখনই নীলার বডিগার্ডদের বলল, আপনারা এখন বাইরে যান তাড়াতাড়ি। ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, ম্যাম, আপনাকে যদি কিছু করে ফেলে এই ছেলে, তখন স্যার তো আমাদের কাউকেই ছেড়ে দিবে না। উফ, তোমরা এত কথা কেন বলো? এখন আমার চোখের সামনে থেকে যাও বলছি, তাড়াতাড়ি। বলল। নীলাকে দেখে মনে হচ্ছে ওদের এখনই কাঁচা চিবিয়ে খাবে। ওকে ম্যাম, জানাচ্ছি। বলেই সবাই চলে গেল। নীলা দরজা লাগিয়ে দিল আর লাইট অন করলো। আমার সামনে এসে কান ধরলো আর বলল, নীল, প্লিজ আমাকে ভুল বোঝো না। আমি সত্যি তোমাকে এইভাবে এখানে আনতে চাইনি। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে এখানে থাকতে। আচ্ছা ভালো কথা বুঝলাম। আপনি এখানে আমাকে ইচ্ছে করে আনেন নাই, তো কিসের জন্য আমায় এখানে আনলেন? শোনো নীল, আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আর তুমি কি না অন্য একটা মেয়ের সাথে রিলেশন করে বেড়াচ্ছ? আমি তো তোমাকে বলেই দিয়েছিলাম যে তুমি যদি ওই মেয়েটার সাথে ব্রেকআপ না করো তাহলে আমি যে উল্টাপাল্টা কাজ করে বসবো। তাই আমি তোমাকে এখানে ধরে নিয়ে এসেছি। ছি নীলা আপু আর বলতে দিল না, আমার মুখ চেপে ধরে বলল, আমি না তোকে বলেছি আমাকে আপু বলবি না? কতবার এই কথাটা বলতে হবে? রেগে গিয়ে নীলার গাল ও চোখ মুখ সব লাল নীল ধারণ করেছে। আমি তোমাকে ভালোবাসি না নীলা আপু, বুঝলে? এখন আমাকে এখান থেকে যেতে দেবে নাকি মেরে ফেলবে ভাব নিয়ে বললাম। আসলে নীলার চেহারা দেখে আর ওর রাগ দেখে এখন আমারই ভয় করছে। নীল, প্লিজ আমাকে একটু ভালোবেসে থাকো। আমি তোমাকে কখনোই কষ্ট দেবো না, প্রমিস। আর যদি না ভালোবাসো? না, আমি আপনাকে ভালোবাসবো না। কি? তুই ভালোবাসবি না? তোর ঘর আমাকে ভালোবাসবে। বলে দিল একটা কিস। আমি ছাড়ানোর চেষ্টা করছি বাট পারছি না, কারণ আমার চুল খামচি মেরে ধরে রেখেছে। আর ছাড়ানোর চেষ্টা করলে চুল ধরে টান দেয়। এভাবে 3 মিনিট ধরে রেখেছিল। আমার দম বন্ধ হয়ে যায় অবস্থা। আরে নীলা আপু শোনেন, আমি না আপনাকে বলেছিলাম এসব কিস্তি স্বামী স্ত্রীর মাঝে দেওয়া হয়? আপনি আসলে একটা লুচু মেয়ে। স্বামী স্ত্রী না? দাঁড়া, তোকে আজকেই বিয়ে করবো, একটু সময় দাও বাবু। বলেই কাকে যেন ফোন দিল আর বলল, ভাইয়া, আমি তোমাকে একটা লোকেশন দিচ্ছি, তুমি তাড়াতাড়ি কাজে নিয়ে এখানে চলে আসো, তাড়াতাড়ি। মানে কাজে কেন আনবে? এখানে কিছুই তো বুঝতে পারছি না। বাবু, তোমার বোঝা লাগবে না, একটু পরে সব ক্লিয়ার করে দেবো, কেমন? দেখেন নীলা আপু, আমার বাবা মা এইসব কিছু যদি জানতে পারে তাহলে পুরো শহর কিন্তু তছনছ করে ফেলবে। এই, তোকে কতবার বলতে হবে তুমি করে ডাকতে? শুনে রাখ, আজকে আমার আর তোর বিয়ে হবে, তারপর সব অধিকার কেন নিতে হয় আমিও দেখে নেব। আর তোর বাবা আমাদের খুঁজেই পাবে না, কারণ তোর মোবাইল আমি অফ করে রেখেছি আর মোবাইলটাও আমার কাছেই। তো সব চিন্তা ভাবনা বাদ দিয়ে বিয়েটা করে ফেলো আমাকে লক্ষ্মী ছেলের মতো, কেমন শোনা? আমি জীবনে বিয়ে করব না বলতে না দিয়ে। তুমি করে বড় বলছি। ও আচ্ছা, তোমাকে জীবনে আমি বিয়ে করব না। আর তখন নীলার ফোনটা বেজে উঠলো আর নীলা বলল, একটু দাঁড়াও, আমি আসছি। বলেই দরজা দিয়ে চলে গেল। আর দরজাটা খুলে দিল। দেখলাম একজন লোক আর একটা হুজুর এসেছে। আমার বসে বাকি নেই যে লোকটা নীলার ভাই। তারা আমার কাছে আসলো আর লোকটা আমাকে দেখে মুচকি মুচকি হাসি দিল আর নীলাকে উদ্দেশ্য করে বলল, নীলা বোন আমার, তোর দেখি পছন্দ আছে, বলতে হবে ছেলেটা একদম কিউট আর পিচ্ছি পিচ্ছি ভাব। ভাইয়া আর বলো না তো, আমার লজ্জা লাগছে। চাপ বাবা, এই মেয়ে নাকি লজ্জাও পায়। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। তো কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। না, আমি বিয়ে করব না আপনার বোনকে। আরে কি যেন নাম? ও হ্যাঁ, নীল। দেখো বিয়ে করবে কি না আমি জানি না, তো আমার বোন তোমাকে ঠিকই বিয়ে করেই ছাড়বে, বুঝলে? শোন নীলা, তুই এখন কিভাবে তাকে রাজি করাবি তোর ব্যাপার। কাজী সাহেব আপনারা বিয়ে পড়ানো শেষ হলে আমাকে ডাক দিন, কেমন? আমি এখন বাইরে থেকে একটু ঘুরে আসি। আর নীলা, এই শরীরটার এক কাজে দিবে। বাই, বেস্ট অফ লাক মাই ডিয়ার সিস্টার। ভাইয়া তুমি রিল্যাক্সে একটু বাইরে থেকে ঘুরে আসো, কেমন? তারপর নীলার ভাই বাইরে চলে গেলেন আর নীলা আমাকে কাঠের উপর বসিয়ে দিল আর কাজীকে বলল, এবার শুরু করো। কাজী সাহেব সব কিছু মানে বের খোপদা পরে আমাকে বলল, বাবা বলেন কবুল। আমি না, আমি বলবো না। আর নীলা আমাকে বলল, প্লিজ নীল, বলে দাও
নাহলে কিন্তু খারাপ কিছু করে ফেলবো। তুমি যা ইচ্ছা করো, তাও বলবো না। আর নীলা রাগ মাথায় উঠে গেছে। দেখ, আমি ভালোই ভালোই বলছি, বলে ফেল, নাহলে একদম এই ছুরি চালিয়ে দেবো। দাও, ছুরি চালাও, আমার গলা চালিয়ে দাও, সমস্যা নেই। সত্যি সত্যি নীলা ছুরি আমার বুকে একটা টান মেরে দিল, কিন্তু অল্প কেটেছে, রক্ত বের হচ্ছে। আর রাগে গলায় বলল, বল, নাহলে এবার সত্যি সত্যি গলায় চালিয়ে দেবো। না, বলবো না। দাঁড়া, তোকে আমি মারবো না, আমি এখন নিজেকেই শেষ করে দেবো। বলে নীলার হাতে দিল এক টান, সাথে সাথে রক্ত ফ্লোর ভিজে গেল। তখন মনে হলো আমার বুকে কে যেন অনেক জোরে আঘাত করলো। পরে নীলা আবার বলল, বাবু প্লিজ বলে ফেলো। আমি চুপ, কোনো কথাই যেন বের হচ্ছে না আমার মুখ দিয়ে। আমাকে চুপ থাকতে দেখে নীলা আবার হাতে দিল ছুরি দিয়ে টান। তখন আমি আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে বলে ফেললাম। বলাতেই নীলা আমাকে জড়িয়ে ধরলো। তখনই কাজী বলল, মামুনি আপনি এখন কবুল বলুন। নীলার সাথে সাথে বলল, কবুল কবুল কবুল। চি তাড়াতাড়ি বললো রে বাবা। কাজী আলহামদুলিল্লাহ বলল। ওইদিকে নীলা আস্তে আস্তে জোরে আটকে চিৎকার দিল আর বলল, নীল, তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না বাবু? একটু দাঁড়াও। বলে একজনকে ডাক দিল। সাথে সাথে একটা বডিগার্ড চলে আসলো আর বলল, জি ম্যাম। এক্ষুনি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসুন। আর নীলা বলল। লোকটা চলে গেল। আর নীলা আমার বুকের কাটা অংশে হাত দিয়ে কান্না করছে আর বলছে, দেখো নীল, আমি কত খারাপ তাই না, তোমাকে কষ্ট দিচ্ছে। এদিকে নীলার হাত দিয়ে যে রক্ত পড়ছে তাতে ওর কোনো খেয়ালই নেই। সে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে, কিন্তু আমি ওর সাথে কোনো কথাই বলছি না। বডিগার্ড ফার্স্ট এড বক্স নিয়ে আসলো আর নীলা বক্সটা নিয়ে আমার বুকে ব্যান্ডেজ করতে লাগলো। কিন্তু নীলার হাত দিয়ে রক্ত পড়ে চলেছে, তাই আমি ওর হাতটা ধরে তুলার স্যাবলন কেড়ে নিলাম, নিয়ে নীলার হাত ওয়াশ করতে লাগলাম। আর নীলা আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি ব্যান্ডেজ করে নীলাকে বললাম, এখন আমাকে বাড়িতে যেতে চাও প্লিজ, আর পাগলামো করো না। আমার মা বাবাকে তুমি চেনো না, হয়তো এতক্ষণে পুরো শহরটা তছনছ করে ফেলেছে। তখন নীলার ভাই চলে আসলো আর বলল, কোনো চিন্তা করিও না, তোমার বাবা মা এখন রিল্যাক্সে ঘুমাচ্ছে। মানে ঘুমাচ্ছে মানে কি? আসলে আমি তাদেরকে ম্যানেজ করে ফেলেছি। মানে তোমাকে যখন আমার বোন এখানে তুলে নিয়ে আসে, আমি তখন তোমাদের বাসায় যাই তোমার আর নীলার বিয়ের কথা বলতে। কিন্তু নীলা যে তোমাকে তুলে এইখানে নিয়ে বসেছে আমিও তা জানি না। আমাকে ফোন দিয়ে বলে তোমাকে এখানে নিয়ে এসেছে, আরও বলে তুমি নাকি অন্য একটা মেয়েকে ভালোবাসো। তখন নীলা একটা প্ল্যান করে যে তোমার মাকে যেন আমি বলি তুমি নীলাকে, আর নীলা তোমাকে দুজনকে ভালোবাসো। আর নীলার আজ বিয়ে, তাই তুমি নীলাকে নিয়ে পালিয়ে গেছো। আমিও নীলার কথাগুলো তোমার মাকে বলি। আমি মনে করেছিলাম তোমার মা হয়তো রেগে যাবে, কিন্তু না, তোমার মা দুই হাত তুলে দোয়া করতে লাগলো। হে আল্লাহ, তুমি এতদিন পর আমার ছেলেটাকে একটু চালাক বানালে। আল্লাহ, আমার ছেলে আর আমার বৌমা যেন সহি সালামতে থাকে। তুমি আমার ছেলের বউ আর আমার ছেলেটাকে একটু দেখে রাখিও, আমিন। নীলার ভাইয়ের কথা শুনে আমিও অবাক হলাম। আমি তো তোমার মায়ের কথা শুনে অবাক, কি বলে তোমার মা? তারপর তোমার মা তোমার বাবাকে ফোন দিয়ে বলে তোমার অ্যাকাউন্টে যেন টাকা পাঠিয়ে দেয়, আর বলে তুমি নাকি বিয়ে করেছ। মানে সব খুলে বলে তোমার বাবার কাছে। তোমার বাবাও হয়তো অনেক খুশি। যাই হোক, এখন চলো, বিয়ে তো আমার বোন তোমাকে করেই ফেলেছে। চলে এখন বাসায় চলো, তোমাদের বাসর সাজানো হয়ে গেছে। বাসর মানে? আরে পাগল, বিয়ে হয়েছে না, বাসর করতে হবে তো। তখন নীলা বলে উঠল। আমি নীলার দিকে তাকিয়ে দেখি নীলার মুখ লাল হয়ে গেছে লজ্জায়। মনে মনে ভাবছি, বাসর না, চলো আগে তোমার বাসর আমি বের করব। তখন নীলা বলল, বাসায় চলো আগে, তার অধিকার কে কিভাবে আদায় করার সে নিজেই আদায় করবে। আমি নীলার কথা ভাবনা থেকে বের হয়ে বললাম, আচ্ছা চলো। আমি বাড়ি বের হয়ে তো অবাক, দেখি অনেকগুলো গাড়ি, আর একটা গাড়ি ফুল দিয়ে সুন্দর করে সাজানো। আমাকে আর নীলাকে সাজানো গাড়িতে বসিয়ে দিয়ে নীলার ভাই অনেকটা গাড়িতে বসলো আর গাড়ি চলতে শুরু করে দিল। নীলা আমাকে বলল, সরি নীল। কেন? তোমাকে এইভাবে বিয়ে করার জন্য আসলে তোমাকে হারানোর ভয় একটু বেশি হচ্ছিল, তাই প্লিজ নীল, তুমি ওই মেয়েটাকে ভুলে যাও। দেখো আমি তোমাকে অনেক ভালোবাসবো। আমি বললাম, জীবনেও না, আমি কখনো তোমাকে স্বামীর অধিকার দেব না। আর নীলা তখনই বলে উঠল, দেখা যাবে, বাসায় চলো আগে, তার অধিকার কে কিভাবে আদায় করার সে নিজেই আদায় করবে। বলে একটানে কাছে টেনে কিস দিল।
ছি নীলা, তুমি সব সময় এত কিস করো কেন? ড্রাইভার আছে না গাড়িতে? তো কি হয়েছে? তুমি তো বলেছিলে স্বামী স্ত্রী একে অপরকে কিস করতে পারে, তাই তো তোমাকে বিয়ে করে ফেলেছি। আমি আমার বরকে কিস করছি, তাতে ড্রাইভারের কি? তখনই ড্রাইভার বলল। ম্যাম, আমি কিছু দেখি নাই। নীলা তখন আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি বললাম, কি কিস করো? এখন আমায় করবে না? করো করো। মজা নিচ্ছ? একটু সময় পরেই টের পাবা কিস কত প্রকার ও কি। বলে আমার বুকে মাথা রাখলো। আমি সরাতে চেয়েছিলাম, বাট নীলা শক্ত করে জড়িয়ে ধরে আছে, তাই বৃথা চেষ্টা করলাম না সরানোর। আমারও ভালোই লাগছিল যে নিজের বউ জড়িয়ে ধরে আছে, কিন্তু প্রকাশ করিনি। নীলা হয়তো ড্রাইভারদের কথায় লজ্জা পেয়েছে। আমি প্রায় ঘুমিয়ে পড়েছি নীলাকে জড়িয়ে ধরে। তখনই ড্রাইভার বলল, স্যার, ম্যাম আমার বাসায় চলে আসছে। আমি চোখ খুলে দেখি বিছেলে একটা বাড়ি, কিন্তু অবাক হইনি, কারণ আমাদের বাড়িটা অনেক বড়। নীলা নেমে গেল আর আমি বসে আছি গাড়িতে। আমি গাড়ি থেকে নামছি না দেখে নীলা আমার হাত ধরে টেনে নামালো আর টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে গেল। ভিতরে নিয়ে গিয়ে ডিরেক্ট নীলার রুমে। হোমা, রুমে এসে দেখি রুম সাজানো দেখে রাগ উঠলো, তাই নীলাকে বললাম, এসব কি? কেন দেখছো না বাসর ঘর? আচ্ছা দাঁড়াও। বলে আলমারি খুলে একটা শেরওয়ানি আনলো আর বলল, এটা পরে নাও। হাতে ধরিয়ে দিয়ে আবার আলমারি খুলে একটা লাল শাড়ি বের করলো। পরবে না? দাঁড়াও। আমি শেরওয়ানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। তখন বলে বডিগার্ড বলে চিৎকার করা শুরু করলো। তখনই দুজন লোক চলে আসলো আর নীলা তাদের বলল, তোমরা নীলকে সাজিয়ে দাও, আমি ভাবির কাছ থেকে শাড়ি পরে আসি। আমি এসে যেন দেখি নীলকে সাজানো হয়ে গেছে। বলেই চলে গেল। এই মেয়ে সবসময় আমাকে মাঠটা চিপে ফেলে দিয়ে নাচতে নাচতে চলে যায়। তখনই বডিগার্ড একটা বলে উঠল, স্যার প্লিজ পরে নেন, নাহলে আমরা কিন্তু জোর করে পরিয়ে দিব। না, আমি পারবো, তোমরা যাও এখন এখান থেকে। সরি স্যার, পারবো না, ম্যামের অর্ডার আছে। আপনাকে না সাজিয়ে আমরা কোথাও যাব না। বলেই একজন আমার দুই হাত খপ করে ধরে ফেললো আর আরেকজন শেরওয়ানিটা ভাঁজ খুলতে লাগলো। তখন আমি বললাম, তোমরা বাইরে যাও, আমি রেডি হচ্ছি, কেমন? এ তো স্যার আপনি আসলে একটা বুদ্ধিমান লোক। বলেই দুজনে বাইরে চলে গেল। কিছু করার নাই, আমি ফেসে গেছি। সব পরে নিলাম, গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। বাহ, সুন্দর লাগছে তো। নীলা এমনিতেই পাগল হয়ে আছে, আবার আমার এই সাথে দেখলে মনে হয় আজ হাতে কিছু একটা করবেই। তখন দরজায় খটখট শব্দ গিয়ে দরজাটা খুলে দিলাম। দেখে নীলা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমি নীলাকে দেখে আবার ক্রাশ খেয়ে বসলাম। নীলাও আমার দিকে হা করে তাকিয়ে আছে। ঘোর ভাঙলো নীলার ভাবির কাশিতে। নীলার ভাবি বলল, এভাবে তাকানোর সময় আরও পাবে, এখন খাবারটা খেয়ে নাও। নীলার হাতে খাবার দিয়ে মুচকে একটা হাসি দিল। তখন নীলার ভাবিকে বলল, সব ঠিক মতো দিয়েছে তো ভাবি? তখন নীলার ভাবি নীলার কানে কানে কি যেন বলল, আর নীলা লজ্জা পেয়ে ভাবিকে বলল, চা, তুমি অন্য ভাবি অনেক শয়তান। হয়েছে, একটু পরেই বুঝবি কে শয়তান। বলেই আবার একটা হাসি দিয়ে আমার গাল টান দিল আর বলল, ভাই, আমার বোনটাকে আজ একটু শয়তানি শিখিয়ে দিও, কেমন? আর শোনো, তুমি না অনেক কিউট, তোমার গাল এত নরম কেন? তখন নীলা বলল, ভাবি তুমি আমার বরের উপর নজর দিও না তো, তুমি তোমার বরকে সামলাও গে, এখন যাও। এদের ননদ ভাবির কথা শুনে লজ্জায় মাটির নিচে চলে যেতে মন চেয়েছিল। যাই, তোর ভাইকে দেখি গিয়ে কি খবর। বলেই আবার আমার কানের কাছে এসে কানে কানে বলতে লাগলো, ভাই, বিড়ালটা ভালোভাবে মারবে, কেমন? নীলা ভাবিকে বলল, ভাবি তুমি নীলের কানে কানে কি বললা? না বোন, কিছু বলি নাই। বলে একটা হাসি দিয়ে চলে গেল। তখনই নীলা আমার হাত ধরে ভিতরে নিয়ে গেল আর বলল, এখন খাবারটা আগে খেয়ে নাও তো। বলে আমার মুখের সামনে এক লোকমা তুলে দিল। আমি বললাম, খাবো না, আমি কিছুই খাবো না। নীলা চোখ নিমিশে লাল হয়ে গেল আর আমিও ভয় পেয়ে গেলাম। আচ্ছা দাও, খাচ্ছি। ভয় পেয়ে খেয়ে নিলাম, আর অনেক ক্ষুধাও লেগেছিল, সারাদিন খাওয়া হয় নাই। পরে নীলা পানি খাইয়ে দিল। খাবার খাওয়ার পর থেকে কেমন জানি গরম লাগতে শুরু হলো। ক্রমশ নীলার ওপর নেশা লাগা একটা গোড় কাজ করা শুরু করে দিল। তখন নীলা আমাকে জড়িয়ে ধরলো। আমার পুরো হুঁশ আছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছি না। না চাওয়া সত্ত্বেও নীলার ওপর ঝাঁপিয়ে পড়লাম। প্রথমে ছোটে কিস করলাম, তারপর ঘাড়ে। বুঝতে পেরেছি দুজনেরই নিঃশ্বাস যেন ঘন হয়ে যাচ্ছে। এখন যেন এক অন্যরকম একটা ফিলিংস দুজনের মধ্যে। হারিয়ে গেলাম এক শোকের সাগরে।
হোক না তাদের ভালোবাসার পূর্ণতা। সকালে ঘুম ভাঙলো ঠোঁটের কারো নরম স্পর্শে। চোখ খুলে দেখে নীলা কিস করছে। আমিও তার সাথে সাড়ে দিতে লাগলাম। কত সময় ছিলাম বলতে পারবো না। নীলা আবারও আমার দিকে দুষ্ট চাহনিতে তাকিয়ে আছে আর মিটমিট করে হাসছে। নীলার গালটা একেবারে লাল হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে লজ্জার সাথে সে অনেক যুদ্ধ করছে। তারপরও সে কামনার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি নীলাকে হ্যাঁচকা টানে কোলের উপর বসালাম আর শক্ত করে জড়িয়ে ধরলাম। কি সিনিয়র বউ, এত লজ্জা পাচ্ছ কেন? পিচ্ছি জুনিয়র পর তুমি না অনেক ফাজে, রাতে ঘুমাতেই দাও না। এই শোনো শোনো, তুমি মনে করেছো খাবারের নেশা মিশালে আমার কিছু মনে থাকবে না? সব মনে আছে। আমি না, তুমি আমাকে ঘুমাতে দাও নাই। কি মানে? ধ্যাৎ পিচ্ছি। বলেই বুকে মুখ লুকালো আমার। মুখটা তুলে কিছু সময় তাকিয়ে থাকলাম, আবার ঘোর কাজ করা শুরু করে দিল। নীলা ঠোঁটটা আবার নিজের দখলে করে নিলাম, নিমিষেই মিশিয়ে দিলাম। দুজন আবার সুখের এক সাগরে হারিয়ে গেলাম। পরে নীলা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো, আমিও চলে গেলাম, কিন্তু আমার কাপড় নাই, তাই আবার বাইরে চলে আসলাম। এসে দেখি নীলা আলমারি থেকে প্যাকেট করা কিছু কাপড় বের করছে। নীলার পিছে ফিরে আমার হাতে প্যাকেট দিল আর বলল, যাও গোসল করে এটা পরবা। আমি বললাম, এগুলো কি? নীলা বলল, প্যান্ট আর একটা শার্ট। আমি নীলার হাত থেকে নিয়ে বললাম, কই পেলে? বারে, আমি এগুলো কবে থেকে তোমার জন্য কিনে রেখেছি, কিন্তু তোমাকে দিতে পারিনি, তাই আজ দিলাম। যাও এটা পরবা। বলেই ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে দিল। ফ্রেশ হয়ে নীলা দিকে তাকিয়ে দেখে কালো শাড়ি পরেছে আর আমার প্যান্ট শার্টও কালো, পুরাই ম্যাচ হয়ে গেছে। সাদা শরীরে কালো শাড়ি, মনে হচ্ছে আসমান থেকে একটা পরে নেমে আমার সামনে দাঁড়িয়ে আছে। এক নজরে তাকিয়ে আছে। নীলাও আমার দিকে তাকিয়ে আছে। ওর দিকে তাকিয়ে খোর কাটলো দরজার ঠকঠকের আওয়াজে। নীলা গিয়ে দরজা খুলে দিল আর আমি সামনে তাকিয়ে যা দেখলাম, দেখি নীলার ভাবি আর ভাইয়া দাঁড়িয়ে আছে। আমাদের দেখে তারা দুজনেই শুধু মুচকি মুচকি হাসছে আর নীলার গাল তো লজ্জায় লাল হয়ে আছে। আমারও বেশ লজ্জা লাগছে। তখন নীলার ভাবি নীলার কানে কি যেন বলল আর নীলা তার ভাবিকে বলল, ভাবি তুমি তো অনেক ফাজে। তারা দুজনেই ঘরে প্রবেশ করলো। নীলার ভাই আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি সহ সবাই অবাক হয়ে গেলাম। আমি নীলার ভাইকে বললাম, ভাইয়া কি হলো, কান্না করছেন কেন? নীলার ভাই বলল, নীল ভাই, আমার পাগলি বোনটা তোমাকে অনেক অনেক ভালোবাসে। বলতে পারো নিজের জীবনে চাইতো তোমাকে ভালোবাসে। যেদিন তুমি কলেজে একটা মেয়েকে নিয়ে গাড়ি করে কোথাও যেন গিয়েছিলে, সেদিন নীলা আমাকে তোমার কথা বলে কান্না করে শুরু করে দিয়েছিল। এমনকি তুমি পরের দিন কলেজে যাওনি দেখে খাওয়া দাওয়া বাদ দিয়েছিল। আমার মাথায় তো কিছুই ঢুকছে না, মেয়ে নিয়ে তো আবার গাড়িতে করে। তাই নীলার ভাইকে বললাম, আচ্ছা ভাইয়া, আমি কবে মেয়ে নিয়ে গাড়িতে নিয়ে আর কোথায় বা গিয়েছিলাম? তখন নীলার ভাই বলল, এই তো সপ্তাহখানেক আগে আমি তখন নীলাকে বলেছিলাম তোমাকে নীলার সাথে বিয়ে দিব। তখন নীলা একটু শান্ত হয়। তখন আমার মাথায় আসলো, আরে সপ্তাহখানেক আগে তো আমি ভাবির সাথে তাদের বাসায় গিয়েছিলাম। নীলা আমায় কি সন্দেহটানে করেছে আমায়। তখনই আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। মনে মনে হাসি পেয়েছে বুদ্ধিটা আসার কারণে। তখনই নীলার ভাইকে বললাম, ভাইয়া নীলাকে নিয়ে কোনো চিন্তা করবেন না আপনি, আমি নীলাকে দেখে রাখবো। আর এখন আমাকে বাড়িতে যেতে হবে। অনেক বুঝিয়ে শুনিয়ে নীলার ভাইকে রাজি করিয়ে একাই বাসায় রওনা দিলাম। নীলা আসতে চেয়েছিল, আমি আনিনি, কারণ বুদ্ধিটা কাজে লাগাতে হবে তো। নীলাদের বাসার ড্রাইভার আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিল। আমি বাসার কলিং বিল বাজালাম। তখনই মা আসলো। দরজাটা খুলে আমার পিছনে তাকাতাকি করছে। আমি যে পুরো একটা দিন একটা রাত না বলে বাসায় আসি নাই, তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে কি যেন খোঁজাখুঁজি নিয়ে ব্যস্ত। তখন মা বলে উঠল, কি রে নীল, আমার বৌমা কই রে? তুই একা আসলি কেন? মায়ের কথা শুনে অবাক। আমি ভেবেছিলাম মা আমাকে বলবে, বাবা তুই কাল কই ছিলি, জানিস কত চিন্তা করেছি, রাতে ঘুমাতে পারে নাই, ইত্যাদি ইত্যাদি। ও মা, তা না বলে বলছে কি বৌমা কই। আমি রেগে গিয়ে বললাম, কিসের বৌমা? মা উল্টা রাগ দেখিয়ে বলল, মেয়েটাকে নিয়ে পালালি আর এখন বলছিস কিসের বৌমা? মানে বল, মেয়েটার কি ক্ষতি করেছিস আর কোথায় রেখে আসছিস? আমিও মজা করে বললাম, বিক্রি করে দিয়েছি। এই কথা মা শুনে আমাকে বলল, তুই একটু এখানে দাঁড়া, আমি আসছি। আমিও বদশিলের মতো দাঁড়িয়ে রইলাম। ওরে আল্লাহ, একটু পরে দেখি মা ঝাড়ু আর খুন্তি নিয়ে হাজির। এসে ঝাড়ু দিয়ে পুরোদরা মার দিতে লাগলো।
আর বলতে লাগলো, আমি কিছুই শুনতে চাই না। যা, এখনই মেয়েটাকে নিয়ে আয়। কোত্থেকে আনবি তুই জানিস। বের হ বাড়ি থেকে। আমার মেয়েটাকে নিয়ে তারপর বাড়ি আসবি। বলেই দরজা মুখের ওপর ঠাস করে বন্ধ করে দিল। তখন ভাবি এসে মাকে বলতে লাগলো। কি হয়েছে মা, এত চিল্লাচিল্লি কিসের? মা ভাবিকে বলতে লাগলো, বাদরটার সাহস হয় কি বলতো বৌমা? কালকে মেয়েটাকে নিয়ে পালিয়েছিল আর সকালে একাই বাড়ি ফিরেছে। হ্যাঁ, মেয়েটাকে কোথায় রেখে আসলো তাই ঝাড়ু পেটা করে বের করে দিয়েছি। মেয়েটাকে সাথে করে না আনা পর্যন্ত ওকেও বাড়িতে উঠতে দিব না। তখন ভাবি মাকে বলতে লাগলো, আম্মু, আপনি আমার ভাইটাকে ঝাড়ু দিয়ে মারলেন, হয়তো তোমার ভয়েই মেয়েটাকে আনতে পারে নাই। তখনই মা ভাবিকে বলতে লাগলো, তুমি যাই বলো, আজ তোমার কোনো কথাই আমি শুনবো না। বাদরটা বউ সাথে আনলে বাড়িতে আসবে, না হলে ওর এই বাড়িতে জায়গা হবে না। আমি দরজার বাইরে থেকে সব শুনে বুঝতে পারলাম নীলাকে বাড়িতে না আনলে মা বাড়িতে উঠতে দেবে না। তাই হাঁটা দিলাম নীলাদের বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর এসে ভাবিকে ফোন দিলাম। ভাবি রিসিভ করে কান্না কান্না কণ্ঠে বলতে লাগলো, ভাই তুই কিন্তু চিন্তা করিস না, একটু ওয়েট কর, মা শান্ত হলেই আমি লুকিয়ে দরজা খুলে দেব। আর ভাবি, আমি নীলাকে নিয়ে আসতেছি 1 ঘন্টার মধ্যে। তোমার একটা কাজ করতে হবে। কাজটা হলো তোমাকে নীলার সামনে আমার গার্লফ্রেন্ডের অভিনয় করতে হবে। কেন কেন অভিনয় করব কেন? আরে ভাবি, যা বলেছি তাই করবা, বুঝলা? বলেই কলটা কেটে দিলাম। এইটাই আমার মাথার শয়তানি বুদ্ধি ঘুরপাক খাচ্ছিল। আমাকে সন্দেহ করে দাঁড়াও, সন্দেহ করাচ্ছে। রিক্সা করে চলে আসলাম নীলাদের বাসায়। কলিং বেল দিলাম, খুলে দিল নীলার ভাবি। আমাকে দেখে বলতে শুরু করলো, কি ভাই, বউকে ছাড়া থাকতে মন চাইছে না না? বলেই দিল একটা হাসি। আমি লজ্জা পাচ্ছি। ভাবি বুঝতে পেরে নীলাকে ডাক দিল। নীলা আমাকে দেখে অস্থির হয়ে বলতে লাগলো, বাবু, তোমার কি হয়েছে? তুমি না এইমাত্র গেলে, রাস্তায় কিছু হয়েছে? আরে কিছু হয়নি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে বাড়িতে নিয়ে তারপর যাব, আর একজনের সাথে পরিচয় করে দেব, তাড়াতাড়ি করো। নীলা এমন কথা শুনে মনে অনেক খুশি হলো। তাই আমার হাত ধরে রুমে নিয়ে আসলো আর সব গোছগাছ করতে লাগলো। তখনই নীলার ভাবি হাজির। আমাদের গোছগাছ দেখে একটু অবাকি হলে, তাই নীলাকে বললেন, কিরে, সব গোছগাছ করছিস কেন? তখনই নীলা বলল, ভাবি শ্বশুরবাড়ি চলে যাবো, তাই রেডি হচ্ছে। নীলার ভাবি বলতে লাগলো, আজ চলে যাবি? হ্যাঁ। দাঁড়া, তোর ভাইকে ডেকে আনি। তোর ভাই কি বলে? বলে চলে গেলেন। নীলার ভাই এসে আমাদের যা বললেন তা শুনে আমি তো শিহরিত হয়ে গেলাম। নীলার ভাই বলল, নীল, আমি আগেই ভেবেছিলাম তোমাকে খুব তাড়াতাড়ি নীলাকে নিতে আসতে হবে, কারণ তোমার মাকে যখন আমি বানিয়ে বলেছিলাম তুমি নীলাকে নিয়ে পালাইছ, তখন তোমার মা বৌমা পাগল বুঝতে। বলে নীলার ভাই আর ভাবি হাসাহাসি করতে লাগলো। ভাইয়া ভাবির কাছ থেকে বিদায় নিয়ে নীলাকে বাসায় নিয়ে আসলাম। এবার কলিং বেল দিতেই মা আবারও দরজা খুলে দিল। মনে হয় দরজার সামনে দাঁড়িয়ে ছিল। নীলা মাকে সালাম করতে গেলে মা ধরে সালাম করতে দিল না। মা তো নীলাকে দেখে অনেক খুশি হলেন। তখন মা আমাকে বলতে লাগলো, ইস, মিষ্টি একটা মেয়েকে তুই কষ্ট দিস, তোর তো সাহস কম না। তখন নীলা মাকে বলল, মা, আপনার ছেলে আমাকে সবসময় শুধু বকা দেয়। আমি অবাক নয়নে নীলার দিকে তাকালাম। নীলা তো নিজে আমাকে ব্ল্যাকমেল করে বিয়েটা করলো, আবার সব সময় সেই তো নিচে আমাকে ধমকের উপর রাখে। যেদিন থেকে আমার আর নীলার দেখা চিন্তামই না, এই মেয়েকে ঠিক তখন থেকে আমার ওপর অধিকার খাটায়। আর এই মেয়ে মাকে বলেছে আমি নাকি সবসময় বকা দেই। কি মিথ্যুক মেয়ে রে বাবা। নীলার কথা শুনে মা আমার 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো আর নীলা মিটমিট করে হাসতে লাগলো। তখন দেখি ভাবি এই দিকে আসে। আমি ভাবিকে চোখের ইশারা দিয়ে আমার রুমে যেতে বললাম। ভাবি মুচকে একটা হাসি দিয়ে আমার রুমের দিকে হাঁটা দিল। নীলা ভাবিকে দেখেনি এখনো। মা নীলাকে ভিতরে নিয়ে আগেই খাবার টেবিলে বসালো আর মা নিজ হাতে নীলাকে খাইয়ে দিতে লাগলো। আমাকে অবশ্য মা খেতে বলেছিল। আমি না খেয়েই রুমে চলে আসলাম। এসেই ভাবিকে কি কি করতে হবে বলে দিলাম। আমি বারবার দরজা দিয়ে উকি দিয়ে দেখতে লাগলাম নীলা আসে কিনা। নীলা আসে বুঝতে পেরে ভাবিকে বললাম, ভাবি অভিনয়টা শুরু করে দাও। ভাবিও শুরু করে দিল। তখন ভাবি আমাকে বলতে লাগলো, শোনো, তুমি কালকে কোথায় ছিলে জানো? আমি তোমার জন্য কত চিন্তা করেছি। আরে বাবু আর বলো না, কালকে একটা পেতনি আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে। তুমি একটু চিন্তা করো না কেমন? 6 মাস পরে ওকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব কেমন? তুমি আমাদের বাসায় আসলে কখন? এই তো জান, সকালে আসছি আর তোমার জন্য ওয়েট করছিলাম। তুমি যদি আসো তো তুমি তো এসেই গেছো। তখন নীলা দিল একটা চিৎকার। নীল, এই মেয়েটাকে?
তখনই ভাবি নীলার দিকে ফিরল। নীলা বলতে লাগলো, আরে এটা তো সেই মেয়ে যাকে কলেজে তোমার সাথে একদিন দেখেছিলাম। আমি তো এই মেয়েকে মেরেই ফেলবো, তার আগে তোকে মারবো। বলেই ভাবির হাত ধরে ঘর থেকে বাইর করে দিল আর দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে আমার এদিক ওদিক কি যেন খুঁজতে লাগলো। তখনই দেখলো পড়ার টেবিলের উপরে একটা ছুরি পড়ে আছে। নীলা ছুরিটা হাতে নিয়ে আমাকে আক্রমণ করবে, তখন আমি চোখটা বন্ধ করে নিলাম। কিন্তু অনেকটা সময় পার হয়ে গেল, তাও কিছু করলো না। নীলা আমাকে কিছু করছে না দেখে আমি আস্তে আস্তে চোখ খুলে দেখি ভাইবা নীলা একসাথে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে, আর আমি তাদের দেখে বেকুব বনে গেলাম। তখন নীলা একটু শব্দ করে হাসি দিল আর আমাকে বলতে লাগলো, কি গো পিচ্ছি, একদিন তো ভালোই পারো। তুমি মনে করেছো আমি এইসব থেকে কষ্ট পাবো? না, একদমই না। কারণ আমার শাশুড়ি মা আমাকে বলেছে তোমার একটা বড় ভাই আছে এবং তার একটা মিষ্টি দেখতে বউও আছে, এবং সে তোমাকে ভাইয়ের মতো ভালোবাসে, সেটাও বলেছে। সরি সুইটি ভাবি, আমি তোমাকে সেদিন কলেজে সন্দেহ করেছিলাম নীলের সাথে দেখে। আরে পাগলি বোন আমার, এটা তো স্বাভাবিক বিষয় ছিল, আমি কিছুই মনে করি নাই। তুমি আমার এই ভাইটাকে একটু চোখে রাখবা কেমন? একটু বোকা আছে, তুমি চালাক বানাই নিবা। আচ্ছা তোমরা কথা বলো, আমি যাই এখান থেকে, খাওয়াবে হাড্ডি হতে চাচ্ছে না। ভাবি আপনি এখন একটু যান, এই পিচ্চিটার ক্লাস নেব এখন একটু। ভাবি চলে গেল আর নীলা দরজা লাগিয়ে দিল আর আমার দিকে আস্তে আস্তে আগাতে লাগলো। এই মেয়ের ভাবসাব ভালো লাগছে না, কখন কি করে আল্লাহ ভালো জানে। আমি পিছাতে পেছাতে দেয়ালের সাথে ঠেকে গেলাম আর নীলা আমার দুই পাশে হাত দিয়ে দেয়ালে আমার সাথে লেপটে দাঁড়ালো। তখন দুজনেরই নিঃশ্বাস বাড়ি হয়ে যাচ্ছে। নীলা পায় মাতাল, থুক্কো মাতালিনী হয়ে গেছে। দিলয়া ঠোঁটে একটা দীর্ঘ সময় ধরে কিস করে শেষে এসে ঠোঁটটি দিল একটা কামড়। কি হলো, এটা কামড় দিলে কেন? ভাবির সাথে নাটক করেছো তাই শাস্তি দিলাম। যাও, তোমার সাথে কথাই নাই বলেই খাটের উপর বসে পড়লাম। ব্যাস, নীলারও সুযোগ পেয়ে গেল আর আমার কাছে এসে বসলো আর আমার দিকে আর চোখে তাকাতে লাগলো আর মিটমিট করে হাসতে লাগলো। এ বাবু, রাগ করলো নাকি? না, আমি রাগ করতে পারি? দাঁড়া, তোমার রাগ ভাঙাচ্ছি। বলে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। কি আর বলবো, সব সময় খালি রোমান্টিক অত্যাচার করে, বুঝলেনি তো। যাক, এক রাউন্ড হয়ে গেল। নীলার আমার বিয়ে হয়েছে এটা আমাদের পরিবার ছাড়া অন্য আত্মীয় স্বজন জানে না, তা একটা বড় করে অনুষ্ঠান করা হলো। সবাই নীলাকে পছন্দ করেছে, করবি না কেন? রূপগুণে সব দিক দিয়েই পারফেক্ট। আর নীলা এখন মা বাবা ভাইয়া সবার নয়নের মণি। ইতিমধ্যে ভাবি প্রেগনেন্ট, তার জন্য সবাই অনেক অনেক হ্যাপি। তো একদিন খাবার টেবিলে সবাই বসে খাবার খাচ্ছে, তখন মা বলে উঠল, কি রে নীল, বড় বৌমা তো খুশির খবরটা শোনালো, তোদেরটা কবে শুনবো? মায়ের এমন কথা শুনে আমার গলায় খাবার আটকে গেল। ভাবি পানি এগিয়ে দিল, এক ছোকে পুরো গ্লাস মেরে দিলাম। তখন বাবা বলে উঠল, এই সাবিনা, কি বলো এসব? ছেলেটা লজ্জা পেয়েছে, কখন কি যে বলো না। তখন নীলার দিকে তাকিয়ে দেখি মহারানী লজ্জায় লাল হয়ে নীলা আকার ধারণ করতেছে। নীলা কোনো রকম খাবার শেষ করে দিল। একটা দৌড়, আমিও দিলাম এক দৌড়ে ঘরের বাইরে চলে আসলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যার দিকে বাসে আসলাম। এসে রুমে ঢুকে দেখি নীলা নাই, তার মানে মা আর ভাবির সাথে রান্না করছে। তাই মোবাইল নিয়ে ফ্রি ফায়ার ওপেন করে খেলতে লাগলাম। খেলতে খেলতে কখন যে নীলা আমার সামনে এসে দাঁড়িয়ে আছে খেয়ালই করি নাই। যখন আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিল তখনই টের পেলাম, দেখি মহারানী রাগে গসগস করতেছে। কারণ কি বুঝতে পারলাম না, তাই বললাম, কি হয়েছে, এমন রেগে আছো কেন? তখন লেডি টাইগারদের মতো গর্জন দিয়ে বলে উঠল, বিয়ের আগে তো প্রতিদিনই ভাবিকে ফুচকা আইসক্রিম এনে দিতে, বিয়ের পরে আর আনো না কেন? হে রে, আসলেই তো বিয়ের পরে নীলাকে পেয়ে এইসব জিনিসের কথা মনেই নাই। কি ভাবতেছো? যাও, আমার আর ভাবির জন্য নিয়ে আসো, কুইক। ধাক্কা দিয়ে বের করে দিল রুম থেকে। কোনো উপায় না পেয়ে চলে গেলাম। দোকান থেকে আইসক্রিম আর ফুচকা চকলেট এক গাদা নিয়ে বাসায় আসলাম। সবগুলো ওদেরকে জোর করে খাওয়াবো, কত খাইতে পারে এসব অখাদ্য কুখাদ্য। বাসায় ঢুকলাম, তখনই নীলা ঢেকে ভাবির রুমে নিয়ে গেল। দেখলাম ভাইও আছে। ভাইয়া আমার হাতে এতগুলা কুখাদ্য দেখে বলল, কি রে, এসব কি? আরে ভাই, আর বলিও না, আমি নাকি বিয়ের পর থেকে আর কিছু এনে খাওয়াই না, তাই আজকে একসাথে সব খাওয়াবো। তখন নীলা আমার হাত থেকে সব কুখাদ্যগুলা কেড়ে নিল আর খাওয়া শুরু করে দিল। আমি মনে করেছিলাম খাইতে পারবে না এতগুলা। ও মা, দুজন মিলে খাচ্ছে তো খাচ্ছেই। আমের ভাইয়া একে অপরের দিকে তাকাচ্ছি। চা বাবা, সব সাবার করে দিল, কিছুই রাখেনি আমাদের জন্য।
তখন মায়ের ডাক, সবাই চলে গেলাম। মা রাতের খাবারের জন্য ডেকেছিল, তাই খেতে গেলাম। খাওয়া শেষ করে রুমে আসতেই নীলা আমাকে ধাক্কা দিয়ে কাঠের উপর ফেলে দিয়ে বলতে লাগলো, আমাদের পরিশ্রম করা কম হয়ে যাচ্ছে তাই না? কিসের পরিশ্রমের কথা বলছো তুমি? ওই তো দুপুরে মা কি বললেন, তারা নাকি নাতির নাতনির মুখ দেখতে চায়। ওরে ফাসিল মেয়ে, খাবার টেবিলে তো লজ্জায় লাল নীল হচ্ছিলে, এখন সেই লজ্জা কোথায় গেল? আইসি, সেখানে বাবা ভাইয়া ছিল তার লজ্জা পাইছি, এখানে তো তুমি আর আমি, তাই লজ্জার কি আছে? দাঁড়াও, আজকে দেখাবো মজা। কিচ্ছু পারবে না। কি আমি পারবো না? আজকে কোনে কোনে 3 রাউন্ড মারবো। কি আর করার, তারা বিবাহিত, আমরা সিঙ্গেলরা আর কি করব? তার চেয়ে তাদের একা ছেড়ে দেয় ভালো। আমি আর নীলা ঘুরতে বের হয়েছি। দুজনে একটা পার্কের বেঞ্চে বসে গল্প করছি। হঠাৎ নীলা আমার কাঁধের উপর মাথা রেখে পড়ে যেতে রইল। সাথে সাথে ধরে নিলাম, দেখি নীলা জ্ঞান হারিয়েছে। তাই আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কি হলো, এটা হঠাৎ করে জ্ঞান হারলো কেন? আমার তো এক প্রকার কান্না চলে আসলো। আমি কান্না করে দিলাম। হঠাৎ একজন লোক এসে বলল, কি হয়েছে মেয়েটার, আর আপনিই বা কান্না করছেন কেন? আসলে আমরা ঘুরতে এসেছিলাম, হঠাৎ কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না, ও জ্ঞান হারিয়ে ফেলেছে। লোকটা আমাকে এক বোতল পানি এগিয়ে দিয়ে বলল পানিটা নীলার মুখে ছিটিয়ে দিতে। আমি লোকটাকে ধন্যবাদ দিয়ে নীলার মুখে পানি ছিটিয়ে দিলাম। তখন নীলা আস্তে আস্তে চোখ খুললো আর আমাকে কান্না করতে দেখে বলল, আরে পাগল, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? তখন লোকটা বলল, মা তুমি জ্ঞান হারাইছো, দেখি ছেলেটা পাগলের মতো কান্না করছে এতক্ষণ। তখন নীলা বলল, আসলে হঠাৎ করেই আমার মাথা ঘুরিয়েছে তো, আমি অজ্ঞান হয়ে ফেলেছিলাম। কেন এমন হলো বুঝতে পারছি না। তোমরা কি বিবাহিত? লোকটা বলল। নীলা লজ্জা পেয়ে বলল, হ্যাঁ চাচা, আমরা বিবাহিত। তখন লোকটা একটা মুচকি হাসি দিয়ে বলল, বাবা তুমি মামুনিকে ডক্টরের কাছে নিয়ে যাও, তাহলে বুঝতে পারবে মামুনি কেন জ্ঞান হারিয়েছিল। বলে লোকটা মুচকি হাসি দিয়ে চলে গেলেন। আমি নীলা হাবলার মতো হয়ে গেলাম। আমি নীলাকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। চলো চলো, হাসপাতালে যেতে হবে। আরে পাগল, আমার কিচ্ছু হয়নি। আমি নীলার কথায় কান্না দিয়ে ওর হাত ধরে হাঁটা দিলাম। পার্কের বাইরে এসে রিক্সা নিয়ে ডিরেক্ট হসপিটাল। ডাক্তার ওকে চেক আপ করে আমাকে বলল, নীল সাহেব, মিষ্টি নিয়ে আসেন আগে, তারপর বলবো আপনার ওয়াইফের কি হয়েছে। আমি আবালের মতো বলতে লাগলাম, ডাক্তার সাহেব আপনার মাথা ঠিক আছে? নীলা অজ্ঞান হয়ে গিয়েছিল আর আপনি এই বিষয় নিয়ে মজা করছেন। তাড়াতাড়ি বলুন ওর কি হয়েছে। ওর কিছু হলে আমি কিন্তু মরেই যাব। আহা, আগে মিষ্টি নিয়ে আসেন, তারপর বলবো, না হলে বলবো না। কি আর করার, আমার চিন্তা হতে লাগলো। আসলে ডাক্তারের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম। নীলাকে সেখানে রেখে মিষ্টি আনতে গেলাম। সলার বেটা ঘুষখোর, রোগের কথাটা বললেই হতো, আমি টাকা দিয়ে দিতাম, তার আগে মিষ্টি লাগবে। গালি দিতে দিতে মিষ্টি নিয়ে বেটা বজ্জাতের কেবিনে গেলাম। গিয়ে দেখি তারা হাসাহাসি করছে আর ডাক্তার নীলাকে বলছে, আপনার বড়টা বোকা, একদম বোকা হলেও অনেক ভালোবাসে আপনাকে। আমার মাথায় আরো রাগ উঠে গেল। তাই বললাম, ডাক্তার সাহেব আমাকে আপনার বোকা মনে হয়? কোন অ্যাঙ্গেলে বোকা মনে হলো? আরে আপনি কেন বোকা হতে যাবেন? তো মিষ্টির প্যাকেটটা দিন আমার হাতে। দিলাম ব্যাটার হাতে মিষ্টি। ও মা, ব্যাটা আমায় অবাক করে দিয়ে একটা মিষ্টি আমার মুখে ধরে বলল, আরে নীল সাহেব যে মিষ্টি নিয়ে আসছেন, ধরেন মিষ্টি খান, আপনি বাবা হতে চলেছেন। কি সত্যি বলছেন ডাক্তার? আমি বাবা হব? আরে হ্যাঁ মশাই, আপনি বাবা হবেন, তাই আপনার মিস জ্ঞান হারিয়েছিলেন। ডক্টর সাহেবকে কত কিছু বলে যে গালি দিয়েছি মনে মনে, বাট এখন খবরটা শুনে বেটাকে আদর দিতে মন চাইলো, কিন্তু দিলাম না। বেটাকে মিষ্টি খাওয়ে আমরা বাসায় রওনা দিলাম। রিক্সায় বসে নীলার হাত ধরে আছি, তখনই নীলা হাতটা হাউচকা টান দিয়ে সরে নিল। কি হলো এটা? ন্যাকা কি হলো? জুনিয়র হয়ে সিনিয়রকে প্রেগনেন্ট করে দিলে এখন ন্যাকা সাজা হচ্ছে? আরে আমার দোষ নাকি? সব দোষ তো তোমার নিজের। নিজেই সব সময় রোমান্টিক অত্যাচার করে প্রেগনেন্ট হয়ে এখন আমার দোষ দিচ্ছ। দেখি নীলা লজ্জা পেয়েছে। তখন নীলা আমায় শক্ত করে জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। বাসায় চলে আসে, কলিং বেল দিলাম। ভাবি এসে দরজা খুলে দিলেন। ভাবির এখন 6 মাস প্রেগনেন্সি চলে, তাই ভাবিকে বললাম, আরে ভাবি তুমি কেন দরজা খুলতে গেলে? আরে ভাই, মাথা গরম না করে সবাই একটু ঘুমাচ্ছে আর আমিই দরজাটা খুলে দিলাম। তখন ভাবি নীলার হাতে প্রেগনেন্সির কাগজ দেখে বলল, এটা কি দেখি। নীলা কাগজটা হাতে দিয়ে একটা দৌড় মারলো। মনে মনে ভাবতে লাগলাম, এখন আমাকে ফাঁসিয়ে চলে গেল। আমি তো লজ্জায় মাথা নিচু করে ফেললাম। ভাবি রিপোর্টটা পড়ে আমাকে বলল, বা ভাই, তুমি তো কামাল করে দিয়েছো, সিনিয়র বোর্ডারে শেষমেশ মা বানাই দিলা রে ভাই।
আরে ভাবি তুমিও না বলে আমিও ঘরে দৌড় দিলাম। ভাবি তো হাসতে হাসতে গড়াগড়ি কাচ্ছে আমার নীলাকে লজ্জা পেতে দেখে। রুমে এসে দেখি নীলা রুমেও নাই, বেলকনিতেও নাই, ওয়াশরুমে দরজা বন্ধ আছে, তার মানে ওয়াশরুমে আছে। আমি খাটের ওপর ধবাস করে বসে পড়লাম। নীলা ওয়াশরুম থেকে বের হয়ে ডিরেক্ট আমার কলা ধরলো। আরে বাবা কি করছো, ছাড়ো। না ছাড়বো না, লুচু পোলা কথাকার। এই লুচু মানে আমি আবার কি করলাম? ইস রে আইসে, সে কি করছে জানেই না। তাই তো, আমি কি করলাম? এই পিচ্ছি, তোমার শরম লজ্জা বলতে কিছু নেই? আছে তো, অনেক লজ্জা আছে, বাট শরম। আবার বলে শরম নেই? আছে তো, অনেক লজ্জা আছে, বাট শরম নাই। সিনিয়রে প্রেগনেন্ট বানাই দিয়া বলে কি না তা শরম নাই? তো আইসে নিজে সবকিছু জোর করে করবে আর দোষ দেবে আমাকে। আচ্ছা আমি আর কিছু করব না, আর তুমিও করবে না বলে গলা ছাড়িয়ে খাটের উপর শুয়ে পড়লাম। এই যা, এইটুকু দিয়ে রাগ? দাঁড়া, তোর রাগ বার করছি আমি। শুয়ে চোখ বন্ধ করে আছি, তখন নীলা এসে সুরসুরি দিতে লাগলো। এখন বিচ্ছে কয়বার রাগ করো, তাও আবার আমার উপরে? সাহস কত বড়! হ্যাঁ, রোম্যান্স করবে কি তা না, রাগ করে শুয়ে থাকা হচ্ছে। আরে নীলা কি শুরু করলা? হ্যাঁ, এত সুরসুরি দিচ্ছ কেন? ঘুমাতে দাও, আমার ঘুম পেয়েছে। কি তোমার ঘুম পাইছে? এই এদিকে ফেরো, প্লিজ রাগ করো না। এই যে কান ধরছি। তা কানটা কার ধরেছেন, আমার না আপনারটা? আরে পিচ্ছি বল, বোঝো না কেন? হ্যাঁ, যেটা তোমার সেটা আমার, আর যেটা আমার সেটা আমারই। তবে রে দাঁড়াও, মজা দেখাচ্ছি বলে জড়িয়ে ধরলাম। আমি জানি তুমি এখন কি চাচ্ছ। তা কি চাচ্ছি? দেব? মানে করেছে কি? না, পরে আবার আমারই দোষ হবে, তাই দেব না। এই চা শয়তান পোলা, তোর কিচ্ছু দেওয়া লাগবে না, আমি নিজে নিতে পারবো। কি লুচু মেরে বাবা, বলে কি না নিজেটা নিজেই নিতে পারবে। কি লুচু বললা তো? এখন তো একটু লুচুগিরি করতেই হবে। দিছে কিস করে, আমি ইচ্ছে করে রেসপন্স দিচ্ছি না। দিছে কিস করে আমি ইচ্ছে করে রেসপন্স দিচ্ছি না দেখে মাথা চুল ধরে টানতে লাগলো, তাও রেসপন্স দিচ্ছি না, তাই ঠোঁটে এবার দিল কামড়ে। আমি হেরে গেলাম, রেসপন্স না দিলে ঠোঁটটাই ছিঁড়ে ফেলবে কামড়ে, তাই আমিও রেসপন্স দিতে লাগলাম। কিছু সময় পর ছেড়ে দিয়ে হাবাতে হাবাতে বলতে লাগলো, কি বলেছিলাম না নিজেরটা নিজেই আদায় করে নেব? বলি লজ্জা পেয়ে বুকে মুখ লোকালাম। পাহাকলি একটা। শুধুই তোমার পাগলি। আমারই তো, আর কারো হতেই দিতাম না। পাগলি শুধুই তোমার। এইভাবে খুনসুটি হালকা দুষ্টুমিষ্টি ঝগড়ার মাঝে কেটে গেল 8 মাস। আজ নীলার ডেলিভারি ডেট, তাই নীলাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। নীলাকে যখন অপারেশন রুমে নিয়ে যাওয়া হচ্ছিল তখন পাগলিটা অনেক কান্না করেছিল। নীল, আমার না অনেক ভয় করছে, প্লিজ তুমিও ভিতরে চলো না। এই পাগলি, কিছু হবে না, দেখো। না, আমি শুনেছি ডেলিভারির সময় নাকি অনেকেই মারা যায়। চুপ, একদম চুপ, একদম উল্টাপাল্টা কথা বলবে না। তোমার কিচ্ছু হবে না। তোমার কিছু হলে আমার কি হবে বলো? আমার কেন যেন মনে হচ্ছে আমি হয়তো আর বললাম না তোমার কিছুই হবে না। তুমি আমায় কথা দাও যে তুমি ফিরে আসবে। কথা দাও বলছি, তুমি ফিরে আসবে। তুমি ফিরে না আসলে যে আমি মরেই যাব। এই না প্লিজ, তুমি মরার কথা বলো না। আচ্ছা আমি কথা দিচ্ছি আমি ফিরে আসবো। ডাক্তার নীলাকে ভিতরে নিয়ে গেল। আমি বাইরে নীলার জন্য ছটফট করতে লাগলাম। মনের মধ্যে ভয় শক্ত করে বাসা বাঁধতে শুরু করলো। আল্লাহকে ডাকতে লাগলাম, হে আল্লাহ, তুমি তো জানোই নীলাকে ছাড়া এই নীল একদম অসম্পূর্ণ। প্লিজ আল্লাহ, এই পাগলিটাকে আমার জীবন থেকে কেড়ে নিও না। তখনই ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। কিছু সময় পর একজন নার্স বাচ্চাটাকে নিয়ে বাইরে আসলো। আমি ছুটে তার কাছে গেলাম। নার্সটা হাসি মুখে বলল, আপনার ছেলে হয়েছে। কোলে দিতে দিতে বলল, নার্স, নীলা কেমন আছে? ও সুস্থ আছে তো? বলেন প্লিজ। আরে ব্যস্ত হবেন না, ডাক্তার বলতে পারে। আমি ভেতরে যাব, নীলার কাছে যাব। যাবেন তো, আরেকটু সময় পর। বলেই নার্স ভিতরে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। তখন আমি আমার ছেলের দিকে তাকালাম। মা বাবা, ভাইয়া ভাবি সবাই আমাকে ঘিরে ধরেছে আমার ছেলেকে দেখার জন্য। ছেলেটা একদম তার মায়ের মতো কিউটের টিপ্পা। তখনই মা আমার ছেলেকে নিতে নিতে বলল, দে আমার নাতিকে আমার কোলে। ছেলেটাকে তার দাদির কোলে দিলাম। তখনই ডাক্তার বের হলেন, মুখটা ভারী করে। তার মুখ ভার করা দেখে আমার কলিজাটি কেঁপে উঠল। আমি গিয়ে ডাক্তারের হাতটা চেপে ধরলাম। ডাক্তার সাহেব, আমার নীলার কি অবস্থা?
নীলা ঠিক আছে তো? আসলে মিস্টার নিলয়, আমি কি যে বলবো আপনাকে। আমার জ্ঞান যা যা অবস্থা ডাক্তারের কথা শুনে, আমার জান যা যা অবস্থা ডাক্তারের কথা শুনে, আপনি সরেন, আমি নীলার কাছে যাব বলে একজোরে নীলার বেডের পাশে দাঁড়ালাম। দেখি চোখ বন্ধ করে আছে। আমার আত্মাটা বের হবার মতো হয়ে গেছে। চোখ দিয়ে অঝরে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। এই নীলা লক্ষ্মীটি, একবার চোখটা গুলো প্লিজ। আমাকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে পারো না তুমি। এই নীলা, তুমি না আমায় কথা দিয়েছিলা আমাকে ছেড়ে যাও না। প্লিজ নীলা, চোখটা গুলো প্লিজ। বাহ, তুমি তো বেশ বেইমান হয়ে গেছো, কথা দিয়ে কথা রাখো না। কেন ভেবে এটা করলে আমার সাথে? বলে পেটের সাথে কপাল ঠেকিয়ে নীরবে কান্না করতে লাগলাম। কিছু সময় পর মাথায় কোমল স্পর্শ পেলাম। এই স্পর্শটা আমার অনেক পরিচিত। হ্যাঁ, এইটা নীলার স্পর্শ। নীলার মুখের দিকে তাকিয়ে দেখি মিট মিট করে হাসে। এই পাগল, এইভাবে কেউ কান্না করে? আমার কিচ্ছু হয়নি। আমি যে আমার পিচ্ছি পাগল থেকে কথা দিয়েছিলাম আমি ফিরে আসবই। তোমার সাথে একটু মজা করার জন্যই তো ডাক্তারকে মিথ্যে বলতে বলেছিলাম। তখনই যেন আমার মধ্যে আত্মাটা আবার প্রবেশ করলো। সাথে সাথে পাগলিটাকে জড়িয়ে তুললাম আর মুখে আর কপালে গালে হাজারো ভালোবাসার পরশেকে দিলাম। কি করছো? দেখো দরজায় কারা দাঁড়িয়ে আছে। তাকে দেখি মা, বাবা, ভাইয়া, ভাবি, ডাক্তার সাহেব, নার্স সবাই দাঁড়িয়ে চোখের পানি মুছতেছে আর মুচকি মুচকি হাসতেছে। মা এসে বলতে লাগলো, কি রে শয়তান মেয়ে আমার, এইভাবে আমাদের কষ্ট দিতে তোর ভালো লাগে তাই না? আমি তোমাদের কষ্ট দিতে চাইছি নাকি? আমি তো দেখতে চাইছি আমার পিচিটা আমাকে কতটা ভালোবাসে। তা কি দেখলি? তোর পিচ্ছি কিরকম ভালোবাসে তোকে, ফাজিল মেয়ে আমার। ভাইয়া বলল, এই যে আমার আব্বু আমার কোলে। নীলার কাছে দিতে দিতে বলল। তখনই মেয়ে কান্না শুরু করে দিল। ওই যে দেখো, আমার ছোট মামুনি আবার কান্না করতে লাগলো। মামুনিকে কোলে নেই এখন। ভাই আর মেয়ের বয়স 1 বছর। নীলা ছেলেটাকে কাছে নিয়ে আদর করতে লাগলো। এইভাবে কেটে গেল আরো 4টা বছর। আমাদের ছেলের বয়স আজকে 4 বছর পূর্ণ হলো। জন্মদিনের সব আয়োজন শেষ করে আমরা গল্প করতে বসেছি। তখনই অপ্র, মানে আমার ছেলের নাম, আর শ্রাবণী মানে ভাই আর মেয়ে, দুজনে আমাদের সামনে এসে বলতে লাগলো, বাবাই বাবাই, আমি শ্রাবণী আপুকে ভালোবাসি, শ্রাবণী আপুকে বিয়ে করব। হ্যাঁ মাম্মাম, তুমি তোমার ছেলের সাথে আমাকে বিয়ে দাও, আমি অভ্রকে ভালোবাসি। এদের কথা শুনে আমাদের সবারই চোখ বড় বড় হয়ে গেল। তখনই মা বলল, দাদু ভাই দিদুন, তোমরা বড় হও, তারপর তোমাদের বিয়ে দিব, কেমন? আত্মা দিদুন, আমরা তাহলে এখন তাই খেলবো, কেমন? আচ্ছা যাও। এই তো এভাবেই কাটতে থাকলো আমাদের পরিবার নিয়ে সুখের সংসার। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে গল্পটা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।